আমার 17 বছর বয়সে প্রথম সন্তান হয় একটা পরীর মতো মেয়ে, কিন্তু সেই মেয়েকে আমার স্বামী কোনোদিন কোলে নেয়নি, আমার শাশুড়িও নেননি। তারা চেয়েছিলেন প্রথম সন্তান ছেলে হবে, যে তাদের বংশ রক্ষা করবে। আর আমার মেয়েটাকে এই সংসারে আমি ছাড়া ভালোবাসার মতো কেউ ছিল না। একা হাতে বুকে সমস্ত ওম দিয়ে ওকে আমি আগলে রেখেছিলাম। 3 বছর পর আমার কোলে এলো একটা পুত্র সন্তান। পুরো পরিবারে যেন আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু সেই খুশির জোয়ারের মাঝেও আমার বুকটা ফেটে যাচ্ছিল। 3.5 বছরের ছোট্ট মেয়েটা তখন ফেল ফেল করে তাকিয়ে থাকতো আমার দিকে। সবাই যখন নতুন জন্ম নেওয়া ভাইকে নিয়ে মাতোয়ারা, তখন আমার ময়না ক্ষুধার্ত পেটে মায়ের একটুখানি স্পর্শের জন্য কেঁদে মরতো। আমি বাড়ি ফেরার পর ও যখন আমাকে জড়িয়ে ধরেছিল, তখন থেকে ওর প্রতি সবার অবহেলা যেন এক পাহাড় সম দূরত্বের রূপ নিল। ভাই বড় হওয়ার সাথে সাথে অবহেলাও বাড়তে লাগলো। ভালো মাছের বড় পেটিটা যেত ছেলের পাতে, আর ময়নার কপালে জুটতো কাটা ভরা লেজের অংশ। আমি লুকিয়ে লুকিয়ে আমার কলিজার টুকরাকে ভালো খাবারটাই খাওয়াতাম। আমার স্বামী যখন ছেলেকে কোলে নিয়ে আহ্লাদ করতো, আমার ছোট্ট মেয়েটা চাতক পাখির মতো তৃষ্ণার্ত চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকতো। অথচ কি আশ্চর্য, এত অবহেলা পেয়েও খাওয়ার আগে সেই কচি গলায় আমাকে জিজ্ঞাসা করতো, মা বাবা কি খেয়েছে? এই একটা কথায় আমার চোখের জল বাদ মানত না। অবহেলার বাঞ্ছনার মাঝে রূপের ডালি নিয়ে বড় হতে লাগলো ময়না। শত কষ্টের মাঝেও এসএসসি পাশ করার পর চারপাশ থেকে ওর বিয়ের প্রস্তাব আসতে লাগলো। রূপের ছটায় চারপাশে মানুষ মুগ্ধ হলেও আমার স্বামী যেন কোনো ভ্রুক্ষেপই ছিল না ওর প্রতি। অনেক কষ্টে জমানো কিছু টাকা দিয়ে একটা স্থানীয় কলেজে ওকে ভর্তি করালাম। নিজের খরচ চালাতে ও পাশের বাড়ির একটা পিচ্চি মেয়েকে পড়ানো শুরু করলো। আর অন্যদিকে অন্ধ স্নেহে মাথায় উঠা আমার ছেলেটা ক্লাস 8-এ বাপের মুখে মুখে তর্ক করা, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল। সবার আদরের ধন দিন দিন যেন একটা হিংস্র বাদরে পরিণত হচ্ছিল। আমার মেয়ে যে মেয়েকে টিউশনি পড়াতো, সেই মেয়ের বাবা হঠাৎ একদিন আমার কাছে এসে বলল, ভাবি আপনাকে একটা খুশির খবর দিতে চাই। আমি তখন বললাম, আমাকে খুশির খবর দিবেন, কিন্তু কেন? তখন তিনি বললেন, আমি শহরে যে ফ্যাক্টরিতে কাজ করি, সেই ফ্যাক্টরির মালিক আমার বাসায় এসেছিল। তখন ময়নাও আমার মেয়েকে পড়াচ্ছিলেন। তখন তিনি আপনার মেয়েকে তার ছেলের জন্য পছন্দ করে ফেলেছে। তারপর তার ছেলেকেও আমাদের বাড়িতে এনে আপনার মেয়েকে লুকিয়ে দেখিয়েছিল। ছেলেও ময়নাকে পছন্দ করে ফেলেছে। আমি তার কথা শুনে চুপ করেছিলাম। তিনি আবারও বললেন, ভাবি ছেলেদের এখন অনেক ভালো অবস্থা, শহরে 2-3টা বাড়ি আছে, নিজেদের ফ্যাক্টরি আছে, লোক অনেক ভালো, আপনি কথা বলে দেখতে পারেন। আমি কি ভেবে যেন বলেছিলাম, মেয়েকে এত দূরে বিয়ে দিব না, ছেলে কেমন হবে না হবে। এখন সে বলল, ভাবি আমি গ্যারান্টি দিচ্ছি, ছেলে এবং ছেলের পরিবার অনেক ভালো, ছেলের একটা ছোট বোন আছে। আর একটা কথা ভাবি, আপনি যদি রাজি হন তাহলে আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না এই বিয়েতে। আপনার বাড়ির ঘর সাজানো থেকে শুরু করে সব ছেলে পক্ষই করবে। আমি তখন তাকে বললাম, আপনাকে আমি কালকে জানাবো। সে চলে গেল। রাতের বেলা আমি স্বামীকে এই কথা বললাম। তিনি বললেন, আমার যেটা ভালো মনে হয় সেটাই করতে। তার কথা শুনে আমার চোখের পানি এসে পড়েছিল। আমি আর কোনো কথা বলিনি। এই সম্পর্কে আমি আমার মেয়ের সাথে কথা বলি, আর আমার মেয়ে আমার হাত ধরে মায়া ভরা কণ্ঠে বলল, মা তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করব। তারপর তাদেরকে আমি রাজি এটা বলে দেই। বিয়ের 2 দিন আগে থেকে আমাদের বাড়ি সাজানোর জন্য লোক পাঠিয়ে দেয় ওরা। আমার স্বামী তখন কাজের ছুতোয় দূরে দূরে থাকতো। বিয়ের দিনও সে দূরে দূরেই ছিল। মেয়েকে বিদায় দেওয়ার সময় আমার মেয়ে বারবার তার বাবার কথা বলছিল। কান্না করতে করতে আমাকে বলছিল, বাবাকে একটিবার ডাকো না মা, আমি একটিবার তাকে জড়িয়ে ধরবো। আমি তাকে লোক দিয়ে ডেকে পাঠিয়েছিলাম। আমার মেয়ে গাড়িতে ওঠার সময় সে আসলো। মেয়ে ইশারায় তাকে কাছে আসতে বলল। কাছে আসতে ময়না তখন চিৎকার করে তার বাবাকে জড়িয়ে ধরে তার বুকে কান্না করে দিল। কিন্তু তার বাবা তাকে কিচ্ছু বলল না। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে এসে বলল, ভালো থেকো বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। বিয়ের পর ময়না সরাসরি চলে গেল মস্ত বড় ঢাকা শহরে। ওর স্বামী দেখতে যেমন সুপুরুষ, তেমনি তার ব্যবহারও সোনার মতো খাঁটি। শ্বশুর শাশুড়িও ময়নাকে চোখের মনি করে রেখেছেন। বাঞ্ছনা সয়ে বড় হওয়া আমার মেয়েটা অবশেষে যেন একটু শান্তি নীড় খুঁজে পেল, ভালোবাসার পরশ পেল। এদিকে আমার নিজের ঘরটা যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। আমাদের আদরের সোনার ছেলে এখন আর তার বাবাকে মানুষ বলেই গণ্য করে না। অবাধ্যতা এখন সীমা ছাড়িয়ে গেছে। দিন দিন সে আরো অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। সামান্য কিছু নিয়ে রাগ হলেই ঘরের দামি দামি জিনিস আচার দিয়ে ভাঙা, বাবা মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা এখন তার রোজকার নিয়ম হয়ে গেছে। ছেলের এই রুদ্রমূর্তি আর অসভ্য আচরণ দেখে যে বাবা একদিন ওকে মাথায় তুলে নেচেছিল, সে এখন চোরের মতো খুনঠাসা হয়ে মুখ বুজে বসে থাকে। অনুশোচনা আর অপমানে তার মাথাটা সবসময় নিচু হয়ে থাকে। আজ ময়নার বিয়ের 22 দিন কেটে গেছে। নতুন জামাইকে সাথে নিয়ে আজই প্রথম ময়না আমাদের বাপের বাড়িতে ফিরে আসবে। এই আনন্দের খবরটা যখন আমি আমার স্বামীকে দিতে গেলাম, বুকটা ধুপ করে উঠলো তার উত্তর শুনে। সে অত্যন্ত শীতল আর উদাসীন গলায় বলল, আসবে ভালো কথা, তো আমি কি করব? আমি দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বললাম, নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে পা রাখবে, একটু ভালো মন্দ রান্না বান্নার আয়োজন তো করতে হবে। ঘরে তো এক টুকরা মাছ মাংস কিচ্ছু নেই। আমার কথা শেষ হতেই সে হঠাৎ ফেটে পড়লো চরম ক্ষোভে আর হতাশায়। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এগুলো গিয়ে তোমার ওই গুণধর ছেলেকে বলো না। আমার সব টাকা পয়সা শেষ করে একেবারে পথে বসিয়ে দিয়েছে সে আমাকে। আলমারিতে রাখা জমানো 40,000 টাকা লুকিয়ে লুকিয়ে চুরি করে নিয়ে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব শেষ করে দিয়েছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠটা হঠাৎ যেন একদম ভেঙে গেল। এত বছর পর তার চোখে আমি এক অদ্ভুত অসহায়তা আর পরাজয়ের গ্লানি দেখতে পেলাম। এক লহমায় যেন মানুষটা বুড়িয়ে গেছে। আমার দিকে চেয়ে অত্যন্ত নরম আর কান্না সিক্ত সুরে বলল, এখন আমার পকেটে আর একটা টাকা অবশিষ্ট নেই গো। তুমি যেভাবে পারো নিজের মতো
মতো করে একটা ব্যবস্থা করে ফেলো। বাবার অবহেলা পাওয়া মেয়েটা আজ রাজমহল থেকে আলো হয়ে ফিরছে। নতুন জামাইয়ের জন্য কি আয়োজন করব সেটা ভেবে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারা সন্ধ্যায় আসবে, এখন দুপুর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো আয়োজনই করতে পারলাম না। দুপুরে তপ্ত রোদ তখন পশ্চিমে হেলে পড়েছে, কপালে চিন্তার ভাঁজ, কি দিয়ে বরণ করবো আমার রাজকন্যাকে। আর যে জামাই আমার বুক জুড়ে আলো নিয়ে আসছে তাকেই বা কি খেতে দেব। ঠিক তখনই বাড়ির বাইরে একটা গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেল। বুকটা ধক করে উঠলো। সন্ধ্যা নামার আগে বাড়ির সামনে এসে থামলো একটা কালো চকচকে গাড়ি। গাড়ি থেকে প্রথমে নামলো ময়নার স্বামী। যেমন সুন্দর চেহারা তেমনি নম্র অবয়ব। আর তারপর গাড়ি থেকে নামলো আমার ময়না। এতটুকু বদলায়নি আমার মেয়েটা, শুধু চোখের নিচে সেই কালো দাগটা উদাও হয়ে সেখানে এক স্বর্গীয় তৃপ্তি খেলা করছে। গাড়ি থেকে নামতেই ময়না মা বলে এসে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর আমার কলিজার টুকরোকে বুকে পেলাম। আমার বুক ফেটে কান্না চলে এলো। জামাই এসে আমাকে সালাম দিল। তার সেই নরম ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু অবাক কাণ্ড, গাড়ি থেকে একের পর এক বাজারে ব্যাগ নামতে লাগলো। জামাই নিজে হাতে সেসব ঘরে এনে তুললো। ব্যাগগুলো খুলতেই আমার চোখ চড়ক গাছ। তাতে রয়েছে প্রকাণ্ড এক বোয়াল মাছ, তাজা রুই মাছ, খাসির মাংস আর দুটো দেশি মোরগ, পোলাওয়ের চাল থেকে শুরু করে ঘি, কি নেই সেখানে। জামাই হেসে বলল, আম্মা আসার পথে ভাবলাম একবার বাজারের কাজটা সেরেই আসি, আপনি কষ্ট করে রান্নাটা বসিয়ে দিন। শুধু বাজার নয়, মনে একটা বড় শপিং ব্যাগ হাতে আমার 2 হাত ভরে দিল। ব্যাগ খুলে দেখি সুতোই বোন অত্যন্ত চমৎকার 2টি দামি জামদানি শাড়ি। ময়না আমার গা ঘেসে দাঁড়িয়ে বলল, তোমার জন্য এনেছি মা। আর এই দেখো, ও ব্যাগ থেকে বের করলো 2টো ধবধবে সাদা চমৎকার পাঞ্জাবি আর একটা নামি দামি ব্র্যান্ডের ঘড়ি। হাত ঘড়িটা ও ওর ভাইয়ের জন্য এনেছে, যে ভাই ওকে কোনোদিন আপু বলে সম্মান করেনি, যার অত্যাচারে আজও ঘরটা নরক হয়ে আছে, কিন্তু বোন তার কথা ভুলেনি। আমি রান্নাঘরে গিয়ে তড়ি ঘড়ি করে চুলা ধরালাম। ময়নাও এসে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজে লেগে গেল। মায়ের হাতের রান্না আর মেয়ের হাতের জাদু দুয়ে মিলে অল্প সময় তৈরি হয়ে গেল রাজকীয় সব পদ। সুগন্ধে পুরো বাড়ি মম করতে লাগলো। ঠিক সন্ধ্যা পার হতেই ময়নার বাবা বাইরের ঘরের অন্ধকার কোণ থেকে ধীর পায়ে ভেতরে এলো। অপমানে, লজ্জায় আর পকেটে টাকা না থাকার গ্লানিতে মানুষটা গত কয়েকদিন ধরে যেন লুকিয়ে ছিল। তার পরনে মলিন ফতুয়া, চোখ দুটো কোটরে বসা। ময়না তখন ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। বাবাকে দেখা মাত্রই তার চোখ দুটো চকমক করে উঠলো। ও সব কাজ ফেলে ঘর থেকে শপিং ব্যাগগুলো এনে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। ওর 2 হাতে পরম যত্নে ধরা সেই নতুন পাঞ্জাবি দুটো। ময়না পাঞ্জাবি দুটো বাবার গায়ের সামনে মেলে ধরে মায়াবী গলায় বলল, বাবা এই দেখ, তোমার জন্য 2টা পাঞ্জাবি আমি নিজে পছন্দ করে এনেছি। একটু পরে আমরা সবাই একসাথে খেতে বসবো, তুমি এটা একটু পরে দেখো তো ঠিকঠাক লাগে কিনা। তুমি তো আগে চেয়ে অনেক শুকিয়ে গেছো বাবা, একটু বড় হতে পারে মনে হচ্ছে এখন। মেয়ের কণ্ঠে সেই অবারিত স্নেহ, সেই চিরন্তন বাবা ডাক, যা কোনোদিন অবহেলার বদলে একটুও ফিকে হয়নি, তা যেন আজ বজ্রের মতো আঘাত করলো আমার স্বামীর বুকে। যে মেয়েকে কোনোদিন কোলে নেয়নি, একটু আদর করেনি, যে মেয়েকে একটু ভালো খাওয়ার আশায় চাতকের মতো চেয়ে থাকতো বাবার দিকে, তার দিকে নজরও দিত না, সেই মেয়েকে আমার স্বামী আজ দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। সারা জীবনে পাপ, অনুশোচনা, গ্লানি এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। কোনো কথা না বলে এক লহমায় তিনি ধপ করে ময়নার পায়ের উপর পড়ে গেলেন। মেয়ের 2টো পা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমা করে কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়া গলায় বললেন, আমারে মাফ করে দে মা, আমি মানুষ না, আমি পশু পাখি চেয়ে অধম। তোমার আমি সারা জীবন পথের কাটা ভাবলাম, আর তুমি আজকে অন্ধকার ঘরে আলো নিয়ে এলে। আমারে মাফ করে দাও মা, আমারে মাফ করে দাও। বাবার এই রূপ দেখে ময়না চমকে উঠলো। ওই তড়ি ঘড়ি করে গিয়ে নিচে বসে বাবার কাঁধ ধরে টেনে তোলার চেষ্টা করলো। বাবা এ কি করছো তুমি? ছি বাবা, তুমি আমার সম্মান, আমার জন্মদাতা, ওঠো বাবা ওঠো। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তখন আমার সেই অবাধ্য ছেলেও এই দৃশ্য দেখছিল। যে বোনকে সে কোনোদিনও ভালোবাসেনি, তারা যে সম্মান আর নিজের বাবার প্রতি এই চরম অসহায়তা দেখে ওর ভেতরে হিংস্র ভাবটা যেন কমে আসছে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। আমিও চোখের জল ধরে রাখতে পারলাম না। পুরো ঘরে তখন এক অদ্ভুত নীরবতা, শুধু আমাদের সকলের চোখের জল ধুয়ে দিচ্ছিল বছরের পর বছর জমে থাকা সমস্ত অভিমান আর অবহেলার কালো মেঘ। আমার স্বামী ময়নাকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালেন। ময়না নিজের আঁচল দিয়ে বাবার চোখ মুছিয়ে দিয়ে বলল, আজ আর কোনো কান্না নয় বাবা, আজ আমরা সবাই একসাথে আনন্দ করব। নতুন পাঞ্জাবি পরে বাবা যখন খাওয়ার টেবিলে বসলেন, তখন ময়না পরম মমতায় তার পাতে বড় মাছের পেটিটা তুলে দিল। বাবা খাওয়ার সময় টেবিলে বসে অঝরে কাঁদতে কাঁদতে আশীর্বাদ করলেন। বহু বছর পর আজ আমার এই ভাঙা সংসারে চাঁদের আলো পড়েছে। অবহেলার জাতাকলে পিষ্ট হওয়া আমার ময়না আজ শুধু নিজের সংসারে রানী নয়, বাপের ঘরেও সে আজ রাজকীয় আলো নিয়ে ফিরে এসেছে। রক্তের আসল টান ছেলে বা মেয়ে ভেবে হয় না, বরং অন্তরে ভালোবাসায় হয়। তা আজ প্রমাণিত হইল। একটা সুন্দর তৃপ্তিময় হাসিতে ভরে উঠলো আমাদের ছোট্ট পরিবারটি।